আসসালামু আলাইকুম। আমি আব্দুল আলিম স্যার, অ্যাডভোকেট লয়ার, ঢাকা জজ। আমি আজকে আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে দেওয়ানি মামলার বিভিন্ন ধাপসমূহ। অর্থাৎ আমরা দেওয়ানি মামলা কিভাবে করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মামলার ধাপসমূহ আমি আলোচনা করব। প্রিয় দর্শক, আমি যদি দেওয়ানি মামলা প্রসঙ্গে আলোচনা করে থাকি, তাহলে দেওয়ানি মামলা কাকে বলে, এই প্রসঙ্গটা আমাকে আজকে প্রথমে বুঝতে হবে এবং আপনারা আমার কথাগুলো শুনবেন। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের জায়গা জমির দখল, বেদখল এবং মালিকানার সমস্যা এবং কোনো ব্যক্তির কোনো অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আদালতে যে সিভিল সুট অথবা দেওয়ানি মামলা করে থাকি, তাকে আমরা বলে থাকি দেওয়ানি মামলা। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে এই জায়গা জমি বিরোধী এবং বিভিন্ন অধিকার সঙ্গে আমাদের জায়গা জমি নিয়ে বিভিন্ন বিরোধ, সেক্ষেত্রে আমরা আজকে এই জায়গা জমির মামলা কিভাবে করতে হয় প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত আলোচনা করি। প্রিয় দর্শক, আমাদের দেওয়ানি মামলাগুলো পরিচালিত হয় আমাদের সিভিল প্রসিডিওর কোড বা দেওয়ানি কার্যবিধি 1908 দ্বারা। প্রিয় দর্শক, দেওয়ানি মামলা দাখিল করতে হয় আরজি দাখিলের মাধ্যমে। আমি এখন যে দেওয়ানি মামলার 3টি স্টেজ প্রসঙ্গে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের মামলার প্রথম ধাপ হচ্ছে প্রাক বিচার পর্ব বা প্রি ট্রায়াল স্টেজ দিয়ে শুরু হয় দেওয়ানি মোকদ্দমা দায়েরের মধ্যে দিয়ে। দেওয়ানি মামলা দায়ের করতে হয় আরজি দাখিলের মাধ্যমে। আরজিকে ইংরেজিতে বলা হয় প্লেন্ট। দেওয়ানি মামলা যিনি দাখিল করেন অথবা যিনি বাদী, তাকে বলা হয় প্লেইন্টিভ, এবং যিনি বিবাদী, যিনি মামলার আসামি, আমরা ফৌজদারি আইনে বলি, যিনি বিবাদী হয়, তাকে বলে ডিফেন্ডেন্ট। তো প্লেইন্টিভ এবং ডিফেন্ডেন্ট, তার মানে বাদী এবং বিবাদী, উক্ত মামলার বিষয় নিয়ে যে মামলা করে থাকেন তার দলিল, খতিয়ান এবং আপনার পর্চা, খাজনা, ডিসিআর সহ এবং উপযুক্ত কোর্ট ফি সহকারে আমাদের মামলায় আরজিতে বাদীর প্রতিকার এবং এখতিয়ার সহ আমাদের আরজিতে লিখে মামলা দাখিল করতে হবে। প্রিয় দর্শক, আমরা এক কথায় বলতে পারি যে আমাদের যে প্রার্থিত প্রতিকার দলিলে আরজিতে উল্লেখ করতে হবে যে কি কি প্রতিকার চাচ্ছেন এবং দলিল, দস্তাবেজ, খতিয়ান সহ, ওনার ভোটার আইডি কার্ড সহ এবং ওনার ঠিকানা সহ প্রত্যেকটি যাহা যাহা প্রয়োজন কাগজপত্র, প্রত্যেক কাগজপত্র সহ উনি আরজিতে প্রতিকার চাইয়া মোকদ্দমাটি শুরু করতে হবে। বাদী যদি প্রত্যেকটি কাগজপত্র এবং আমাদের কোর্ট ফি সহকারে যদি মামলার আরজি এবং মামলাটি একজন অ্যাডভোকেটের মাধ্যমে সাবমিট করে থাকেন, সাবমিট করার পরে আমাদের যে কোর্ট থেকে আমাদের যে বাদী পক্ষ, বিবাদী পক্ষকে একটি নোটিশ দেওয়ার জন্য বা সমন হোক, নোটিশ দেওয়ার জন্য নোটিশ ফি বা সমনের ফিটি বাদী নিজে দিবেন। প্রিয় দর্শক, এই সমন বা ফি, সমনের ফি দেওয়ার পরে এই সমন বাদী পক্ষ কোর্ট থেকে বিবাদী পক্ষের কাছে এই সমনটুকু যাবে এবং কোন তারিখে এই মামলার শুনানি হবে সেই প্রসঙ্গে আমাদের কোর্ট থেকে বিবাদী যদি সমন পাওয়া, কোর্ট থেকে সমন পাওয়া যাওয়ার পরে বিবাদী যদি সমন না পান অথবা সমন পেয়েও যদি না আসেন, তাহলে বাদীর মামলা যাবে ইস্যু গঠনের দিকে। কারণ একতরফা ভাবে চলে যাবে ইস্যু গঠনের দিকে। আমরা এটাকে বলি ফৌজদারি মামলা, আমরা চার্জ বলে থাকি, দেওয়ানি মামলায় ইস্যু গঠন। আর যদি সমন পেয়ে যদি বিবাদী যদি কোর্টে নিজে আসতে না পারেন, তাহলে অ্যাডভোকেটের মাধ্যমে আরজিতে উল্লেখিত বিপরীতে তিনি লিখিত জবাব দাখিল করবেন। তাহলে আমাদের বোঝা গেল যে বিবাদী অথবা যিনি আসামি, তিনি উপস্থিত না থাকলেও একজন অ্যাডভোকেটের মাধ্যমে তিনি লিখিত জবাবের বিপরীতে তার
আর্জির বিপরীতে তিনি লিখিত জবাব দিতে পারেন। এই লিখিত জবাবকে আমরা বলে থাকি ইংরেজিতে রাইটেন স্টেটমেন্ট অথবা SW। দর্শক, আমাদের বিবাদী যদি বাদীর দাবি আংশিক মেনে নেয় বা মেনে না নেয় অথবা অর্ধেক মেনে নেয়, বাকিটুকু মেনে না নেয়, তাহলে আমাদের এই মামলার পরের ধাপে মামলাটি চলে যাবে। আমাদের পরের ধাপটির নাম হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি। তো আমাদের এই বিকল্প বিরোধ নিষ্পত্তি আমাদের সংক্ষেপে বলা হয় ADR, অল্টারনেটিভ ডিপোজিট রেজুলেশন। প্রিয় দর্শক, আমাদের সিভিল প্রসিডিওর কোডে 1908 দেওয়ানি আমাদের যে আইনে এই আইনটি ছিল না, এই আইনটি সংযুক্ত করা হয়েছে 2003 সালের আইন সংশোধন করে অল্টারনেটিভ ডিপোজিট রেজুলেশন নামে একটি আইন অধ্যায় যুক্ত করা হয়। প্রিয় দর্শক, ADR বা বিকল্প বিরোধ নিষ্পত্তির যে আমাদের যে আইনটি করা হয়েছে সেটা বাংলাদেশের মানুষের জনগণের স্বার্থে টাকা বাঁচানোর জন্য অথবা মানুষের সময় বাঁচানোর জন্য একটা মধ্যস্থতাকারীকে দায়িত্ব দেওয়ার জন্য, বা মধ্যস্থতাকারী যদি আমাদের এই জায়গা জমির বাদী বিবাদের যে বিরোধ সম্পত্তি নিয়ে সেটা যদি মধ্যস্থতাকারী যদি মিডিকেট অথবা যদি সমাধান করতে পারে, তাহলে আমাদের কোর্টের এই দীর্ঘ সময় লাগবে না। তাহলে আমাদের ADR বা বিকল্প বিরোধ নিষ্পত্তি করতে কে কে বা কাকে কাকে দায়িত্ব দিতে হয় সেটা কোর্ট দিবেন। আদালত আমাদের এই দুই পক্ষের বাদী এবং বিবাদের দুই পক্ষের আইনজীবীকে আমাদের এই মধ্যস্থতার জন্য দায়িত্ব দিতে পারেন, অথবা লিগ্যাল এইড অফিসার নামে আমাদের কোর্টে একজন অফিসার থাকেন, তার মাধ্যমে আমাদের মধ্যস্থতাকারী হিসেবে মানে জায়গা জমির বিরোধটা সমাধানের জন্য দায়িত্ব দিতে পারেন, অথবা কোনো প্যানেলভুক্ত মধ্যস্থতাকারীকে মিডিয়েটর নিয়োগ দিতে পারেন আদালত, যদি এই মধ্যস্থতার জন্য পাঠাতে পারেন। কিন্তু বাদী বিবাদীর নানা দাবি দাওয়া বা অন্যান্য সীমাবদ্ধতার কারণে উক্ত প্রক্রিয়ার দেওয়ানি বিরোধ সমাধান হয় না। তার মানে কি, যে আমাদের যে মধ্যস্থতা যে আমাদের এরিয়ার যে আইনটুকু আছে সেই আইনে বিকল্প বিরোধ যে আইনটুকু, সে আইনে আমাদের এই আদালতের ল্যান্ড প্রপার্টি বা জায়গা জমির যে মামলাগুলো, এগুলা মূলত আমাদের 80% সমাধান হয় না। আমাদের বাদী বিবাদী পরের স্তরে চলে যায়, তার মানে মিডিয়েশন সমাধান হয় না। দর্শক, ADR এর মাধ্যমে যদি আমাদের এই অত্র যে মামলার যে দাবি ধাক্কা বাদী বিবাদীর দাবি দাওয়া গুলো যদি সমাধান না হয়, তাহলে মামলা চলে যায় পরবর্তী ধাপে। এই ধাপে আদালত ইস্যু গঠন করে থাকেন। ইস্যু গঠন হচ্ছে আমাদের ফৌজদারি মামলায় সাজ গঠন বলে, আমাদের দেওয়ানি মামলায় এক পক্ষের দাবি বা অপর পক্ষের অস্বীকৃতিকে আমাদের ইস্যু গঠন বলে। তার মানে এক পক্ষের দাবিকৃত অপর পক্ষে যদি অস্বীকৃতি জানায়, তাহলে আমাদের ইস্যু গঠন বা সার্চ গঠন করতে হয়। ইস্যু গঠনকে আমাদের ইংরেজিতে বলা হয় ফ্রেমিং অফ ইস্যুস। বিচারের সময় উক্ত প্রশ্নগুলো যাতে আদালত যাতে উত্তর দিতে পারেন এবং রায় প্রদানের পূর্ব পর্যন্ত যে বিরোধীয় বিষয় নিয়ে যে পক্ষ বিপক্ষের যে বিরোধ, বিভিন্ন প্রশ্নের উত্তর আদালতকে জেনে রাখতে হয় রায় প্রদানের পূর্ববর্তী পর্যন্ত। প্রিয় দর্শক, ইস্যু গঠনের পরে আমাদের এই ধাপে মামলা কোনো পক্ষ অপর পক্ষের কাছে কোনো প্রশ্নমালা অথবা কোনো তথ্যজনিত কারণ জানতে পারেন, অথবা কোনো একটি একাধিক বিষয়ে স্বীকার করে নেওয়ার জন্য অপর পক্ষকে আহ্বান করতে পারেন, কিংবা উক্ত দলিল সম্পর্কিত তথ্যাবলী আদালতে পেশ করার জন্য আহ্বান করতে পারেন। যাই উক্ত আলোচনাটি এবং দলিল দস্তাবেজ কোর্টে জমা দেওয়ার জন্য বা বাকি যদি কোনো কাগজপত্র থাকেন বিবাদী পক্ষের বা বাদী পক্ষের, সেগুলা আদালতে জমা দেওয়ার জন্য আহ্বান করতে পারেন। তো যাই হোক, ইস্যু গঠনের পর আদালত মামলা চূড়ান্ত শুনানির জন্য একটি তারিখ নির্ধারণ করে থাকেন। এবার আমরা যাব দেওয়ানি মামলা দ্বিতীয় পর্বে অথবা দ্বিতীয় ধাপে, তথা এই ধাপের নাম হচ্ছে
বিচার পর্ব বা ট্রায়াল পর্ব। এই পর্বটি শুরু হয় চূড়ান্ত শুনানি বা এই পর্বে মূলত মামলার পক্ষরা সাক্ষ্য প্রমাণ অথবা কাগজপত্র দিয়ে কিছু বাকি থাকলে তা দাখিল করেন। প্রথমে বাদী পক্ষ তার দাবির সমর্থনে কাগজপত্রাদি এবং পরে দ্বিতীয় পক্ষ তার পাল্টা দাবি অথবা আংশিক দাবি মেনে নিয়েছেন তার পক্ষে যুক্তিতর্ক অথবা কাগজপত্র বাকি থাকে তাহা জমা দেন। তারপর বিবাদী তার দাবির সমর্থনে কাগজপত্র এবং দলিল দস্তাবেজ এবং সাক্ষীদেরকে হাজির করেন। উক্ত সাক্ষীকে বিবাদী পক্ষ জেরা করেন এবং বিবাদী পক্ষের সাক্ষীগণকে বাদী পক্ষ জেরা করে থাকেন। এই আমাদের এই সাক্ষীদেরকে যে আমাদের আদালতের সাক্ষীদেরকে বলা হয় প্লেন্টিভ উইটনেস বা সংক্ষেপে PW, আর বিবাদী পক্ষের সাক্ষীদেরকে বলা হয় ডিফেন্ডেন্ট উইটনেস, তারপরে সংক্ষেপে বলা হয় DW। সাক্ষ্য প্রমাণ উপস্থাপন পর্ব শেষ হলে মামলা চলে যায় পরের ধাপে। এই ধাপটি হলো রায়ের আগের ধাপ। এই পক্ষরা তাদের দাবি সমর্থনে যে সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করেছেন তার ভিত্তিতে আদালতে নিজ নিজ যুক্তি উপস্থাপন করেন। তার মধ্য দিয়ে বাদীর পক্ষ আদালতকে বোঝানোর চেষ্টা করেন যে বাদী পক্ষ মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন, আর বিবাদী পক্ষ এমন ভাবে যুক্তি তুলে ধরেন যে বাদী পক্ষ উক্ত মামলাটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তো প্রিয় দর্শক, আমাদের এই যুক্তিতর্ককে ইংরেজিতে বলে আর্গুমেন্ট, যুক্তিতর্ক উপস্থাপন। এবং এই যুক্তিতর্ক বা আর্গুমেন্ট শেষ হওয়ার পর ওই দিনই কিংবা পরবর্তী কোনো একটি তারিখে প্রচার করা হয় মামলার রায় বা জাজমেন্ট। দর্শক, আমরা চলে যাব রায়ের একবারে শেষের অংশে। এই অংশে বাদী পক্ষ যদি মামলা প্রমাণ করতে সক্ষম হয় তাহলে রায়ের আদেশ অংশে ডিক্রি প্রদানের ঘোষণা দেওয়া হয়। বাদী পক্ষ যদি মামলা প্রমাণ করতে সক্ষম না হন তাহলে মামলাটি খারিজ বা ডিসমিস আদেশ প্রদান করা হয়। আর রায়ে যদি ডিক্রি প্রদানের আদেশ দেওয়া হয় তাহলে রায় প্রদানের 7 দিনের মধ্যে প্রস্তুত করা হয় একটি সার্টিফিকেট। তাকে আইনি ভাষায় বলে ডিক্রি অথবা ডিক্রি সার্টিফিকেট। প্রিয় দর্শক, আমরা চলে যাব মামলার শেষ পর্যায়ে। যে পর্যায়ে যদি কোনো পক্ষ বাদী বিবাদী কোনো পক্ষ মামলার রায়ের বিরুদ্ধে আপিল, রিভিউ বা রিভিশন করতে চায় তাহলে আমাদের এই তৃতীয় ধাপ প্রয়োজন আছে। আর যদি কেউ পরাজিত পক্ষ যদি সে মনে করে যে আমি আর তৃতীয় ধাপে বা মামলার আপিল বা রিভিশনের মধ্যে যাব না, তাহলে আমাদের তৃতীয় ধাপের প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আমাদের মামলাতে যিনি হেরেছেন বা যিনি হেরেছেন তিনি চাইলে এই অত্র আদালতে রিভিউর মাধ্যমে পূর্ণ শুনানি করতে পারেন। তিনি কি কারণে মামলা হেরে গেছেন কাগজপত্রটি পূর্ণ বিবেচনা করে আদালতে রিভিউ করতে পারেন। চাইলে উনি সংক্ষুব্ধ হয়ে উক্ত আদালতের বিরুদ্ধে আমাদের উচ্চ আদালতে আপিল করতে পারবেন এবং চাইলে আমাদের এই আপিলে যদি উনি কোনো সংক্ষিপ্ত ভিত্তি আপিল করতে পারেন এবং রিভিশন করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের ডিক্রিদার যিনি মামলায় জিতেছেন তিনি চাইলে আমাদের যে ডিক্রিতে যে মামলার যে দাবিটুকু ছিল, হয়তো দখল উদ্ধার অথবা দলিলটুকু পূর্ণ বা দলিল ভুলের জন্য অথবা দলিল বাতিলের জন্য, সেই ডিক্রি পাওয়ার জন্য তিনি চাইলে আবেদন করতে পারেন অত্র আদালতে। আবেদন করার পর আদালত চাইলে তিনি আবার এই আদেশটি দিতে পারেন। অত্র আদেশটি নিয়ে তিনি অত্র এই যে প্রশাসনিক ভাবে বা পুলিশের মাধ্যমে হোক বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের এই বাদী বিবাদীর বা ডিক্রিদারের ডিক্রির বাস্তবায়ন করে দিতে পারেন। তো প্রিয় দর্শক, আমি আজকে আমাদের দেওয়ানিয়া আদালতের যে মামলা, প্রিয় দর্শক, আমি আজকে এই
দেওয়ানি মামলার ধাপসমূহ বা সিভিল সুটের ধাপসমূহ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যতটুকু পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক, আমার এই আজকের এই সিভিল মামলার ধাপসমূহ প্রসঙ্গে যে আলোচনাটুকু করেছি, যে সিনিয়র অ্যাডভোকেটরা এই মামলা প্রসঙ্গে আরো বেশি জানেন, তারা আরো বেশি ভালোভাবে বলতে পারবেন। তো প্রিয় দর্শক, আমার আজকের আলোচনা আপনাদের যদি ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আমি যাতে আইনিভাবে সিভিল মামলার বিভিন্ন আইনি সুযোগ সুবিধা নিয়ে, বিভিন্ন মামলা নিয়ে আমি যাতে আলোচনা করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।